হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নিশ্চয়ই সবাই ফিট অ্যান্ড ফাইন আছো, রাইট? তবে তোমাদের অনেকেরই অবজেকশন ছিল যে স্যার ক্লাস 12-এ জিওগ্রাফি সাবজেক্ট আছে, অর্থাৎ ক্লাস 11-এ জিওগ্রাফি সাবজেক্ট তো নিয়েছিলাম, বাট মাথায় কিছু ঢোকেনি। সারা বছর পড়াশোনা করার পরে জিওগ্রাফি মাথায় কিছু ঢোকেনি, এমনকি যার ফলে তোমাদের অনেকের পরীক্ষাও খারাপ হয়েছে, অর্থাৎ ভালো রেজাল্ট করতেই পারোনি। তো সেই সব সমস্যা সমাধান করতেই তোমাদের সামনে আমি চলে এসেছি। আমি তোমাদের সোমেন স্যার। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি তোমাদের ক্লাস 11 এবং 12-এর যে জিওগ্রাফি সাবজেক্টটি রয়েছে সেটি নিয়ে পাঠদান করে থাকি। ওকে, তো পরীক্ষায় তোমাদের ভালো রেজাল্ট না হওয়ার পেছনে যে কারণ, জিওগ্রাফিকে তোমরা যেভাবে পড়ো, মূলত আমরা কী করি, তোমরা যেটা সব করো যে জিওগ্রাফি একটা বই নিয়ে মাথা গুঁজে পুরো পড়াশোনা করো, রাইট? জিওগ্রাফি ইজ নট সাচ এ সাবজেক্ট ইয়ার। जियोग्राफी एभाবে পড়লে হবে না। रट्टा मारने वाला पढ़ाई करोगे तो नहीं होगा जियोग्राफी से। दिस इज डिफरेंट सब्जेक्ट, दिस इज नॉट योर हिस्ट्री सब्जेक्ट और एडुकेशनल सब्जेक्ट और योर फिलोसफी सब्जेक्ट যেখানে তোমাদের কিছু ফ্যাক্টস মুখস্থ করে নিয়ে গিয়ে পরীক্ষা ঢেলে দিয়ে আসলে হয়ে যায়। যদিও আমি কোনো সাবজেক্টকে ছোটো করছি না, এখানে প্রত্যেকটা সাবজেক্টেরই গুরুত্ব রয়েছে, বাট জিওগ্রাফি উই হ্যাভ টু স্টাডি জিওগ্রাফি ইন ডিফারেন্ট ওয়ে। ওকে, একটু ডিফারেন্টভাবে আমাদের কিন্তু জিওগ্রাফি পড়তে হবে, বিকজ জিওগ্রাফি ইজ অল অ্যাবাউট আওয়ার সারাউন্ডিংস। ওকে, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে, আমাদের বইয়ের বাইরে প্রাকৃতিক যে পরিবেশ রয়েছে, এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে যা কিছু আছে আমাদের জিওগ্রাফির মধ্যেই তাই রয়েছে। অর্থাৎ বইটার মধ্যে তুমি যতই জিওগ্রাফিকে খোঁজো, তুমি কিন্তু জিওগ্রাফির অ্যাকচুয়াল নলেজ পাবে না। তাই তোমাদেরকে অবশ্যই বইটাকে পড়তে তো হবেই, তার সঙ্গে প্রাকৃতিক পরিবেশের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে বা যে শক্তি রয়েছে, প্রাকৃতিক শক্তি, সেগুলো পৃথিবীকে কীভাবে চেঞ্জ করছে, এই প্রাকৃতিক যে শক্তি রয়েছে সেই শক্তি পৃথিবীকে কীভাবে চেঞ্জ করছে এবং সেই চেঞ্জ মানুষের জীবনের উপর কীভাবে প্রভাব ফেলছে, সেটা যদি তোমরা জেনে যাও তাহলে তোমরা জিওগ্রাফিকে জেনে যাবে। কোনো একজন স্টুডেন্ট যদি প্রাকৃতিক উপাদানের যে রিয়াকশন আমাদের ওপরে সেটা জেনে যায়, তার মানে সে একজন জিওগ্রাফার হয়ে গেল। ওকে, তো আমরা এবার রাট্টার মারনেওয়ালা পড়ায় নেই, করবো না আমরা। এবারে আমরা পড়বো ইউজিং ডিফারেন্ট তোমাদের হলো পিকচার্স, ডিফারেন্ট চার্টস, টেবিলস, ডায়াগ্রাম, ম্যাপস। আমি তোমাদের সঙ্গে এমনভাবে আলোচনা করব ইউজিং দিস অল ডিফারেন্ট থিংস, জিওগ্রাফি তোমাদের একেবারে হাতের মুঠোয় চলে আসবে। ওকে, তো চলো আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো ক্লাস 12, অর্থাৎ তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের নিশ্চয়ই এবছরে অনেক বেশি কনসিয়াস হতে হবে, যেহেতু তোমাদের এবার পরীক্ষাটা কিন্তু বোর্ডে এক্সাম হবে, অর্থাৎ আলাদা স্কুলে গিয়ে তোমাদেরকে পরীক্ষাটা দিতে হবে। ওকে, তো ক্লাস 12 অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টারের যে প্রথম ইউনিটটি রয়েছে প্রাকৃতিক ভূগোলের, সেটা হলো জিওটেকটনিক। এখানে দেখবে প্রথমেই, অর্থাৎ বইটা খুললেই প্রথমে যে চ্যাপ্টারটি আসে সেটি হলো মহীসঞ্চারণ তত্ত্ব। মহীসঞ্চারণ তত্ত্ব, ওকে, দ্যাট ইজ গিভেন বাই আলফ্রেড ওয়েগনার। আলফ্রেড ওয়েগনারের যে মহীসঞ্চারণ তত্ত্ব রয়েছে সেটি আমরা আজকের এই ক্লাসটির মাধ্যমে আলোচনা করব। তো চলো, তো মহীসঞ্চারণ তত্ত্বে যাওয়ার আগে আমাদের পৃথিবীকে তার সৃষ্টি থেকে শুরু করে কিন্তু বুঝতে হবে যে মহীসঞ্চারণ তত্ত্বের প্রয়োজনীয়তা কী পড়েছিল। হঠাৎ করে কি একজন এসে একটা তত্ত্ব দিয়ে দিল, থিওরি দিয়ে দিল আর বললো যে এটা মহীসঞ্চারণ তত্ত্ব তোমরা স্কুলে পড়ো আর আমরা পড়ে নেবো, এসা তো নেই চলেগা না। তো এর প্রয়োজনীয়তা কী পড়েছিল বা এই মহীসঞ্চারণ তত্ত্বের গুরুত্ব কী তা জানতে গেলে আমাদের কিন্তু পৃথিবীর উৎপত্তি থেকেই আমাদেরকে জানতে হবে। পৃথিবীর উৎপত্তি প্রায় আমরা জানি 460 কোটি বছর আগে হয়েছিল। 460 কোটি বছর আগে আমাদের পৃথিবীর উৎপত্তি হয়েছিল। আর যখন পৃথিবীর উৎপত্তি হলো, প্রাথমিকভাবে এটা একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড হিসাবে ছিল, দেখতে পাচ্ছ তোমরা পিকচারের মাধ্যমে। এবং ধীরে ধীরে প্রায় 250 বছর কেটে যাওয়ার পরে, অর্থাৎ পৃথিবীর জন্ম হলেও তার 250 বছর কেটে গেল, সেই 250 বছর কেটে যাওয়ার পরে আমাদের যে পৃথিবীর উপরিভাগ সেটি সলিডিফাই হয় বা কঠিনে পরিণত হয়। ওকে, দেখতে পাচ্ছ তোমরা ধীরে ধীরে পৃথিবী যে জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল সেখান থেকে এসে আলটিমেটলি কঠিন একটা আবরণ তৈরি করে। পৃথিবীর যে উপরের স্তর, যাকে আমরা ভূত্বক বলি, ভূত্বকটি কঠিন হইল কত বছর আগে? আজ থেকে যদি দেখি তাহলে প্রায় 200 থেকে 220 বছর আগে। আজ থেকে 200 থেকে 220 বছর আগে কিন্তু আমাদের এই 200 থেকে 220 কোটি বছর আগে আমাদের এই শিলামণ্ডল উৎপন্ন হলো। ওকে, এইবারে যখন শিলামণ্ডল উৎপন্ন হলো, আমার একটা কাগজ লাগবে, কাগজ আছে এখানে, আচ্ছা
এই যখন শিলামণ্ডল উৎপন্ন হলো, অর্থাৎ পৃথিবী যখন ধীরে ধীরে শীতল হতে শুরু করলো, তখন কি হয়, একটা পেজ নর্মাল পেজ যখন ধীরে ধীরে শীতল হলো, সে কিন্তু আমরা জানি পৃথিবী যেহেতু বিভিন্ন খনিজ পদার্থের সংমিশ্রণ তৈরি হয়েছে, তাহলে কিছু কিছু পদার্থ রয়েছিল বা খনিজ পদার্থ ছিল যেগুলো হিট রেডিয়েটিং পাওয়ার বা তাপ বিকিরণের ক্ষমতা কিন্তু হাই, অর্থাৎ অনেক ফাস্টার রেটে তারা হিট রেডিয়েট করছিল। আবার কিছু কিছু পদার্থ ছিল, খনিজ পদার্থ ছিল যেগুলোর হিট রেডিয়েটিং পাওয়ার কিন্তু অনেক কম, রাইট। আর তার কারণে দেখবে এরকম দুমড়ে মুচড়ে, আমাদের পৃথিবীর দুমড়ে মুচড়ে এরকম একটা আকৃতি বা শেপ তৈরি করেছিল। দেখো কোথাও নিচু জায়গায় রয়েছে, ডিপ্রেস এরিয়া রয়েছে, কোথাও উঁচু জায়গায় রয়েছে, রাইট। যে নিচু জায়গাগুলো ছিল দেখতে পাচ্ছ, যেমন একটা পেপারকে দুমড়ে মুচড়ে নিলে যেমন এরকম দেখায়, ঠিক তেমনই নিচু যে জায়গাগুলো রয়েছিল, হচ্ছে দুমড়ে মুচড়ে যাওয়া যে ডিপ্রেসড এরিয়াগুলো ছিল, সেগুলো কিন্তু কী হিসেবে থেকে যায়, সেগুলো আমাদের সমুদ্র হিসাবে থেকে যায়। যে ডিপ্রেসড এরিয়াগুলো ছিল সেগুলো দুমড়ে মুচড়ে ডিপ্রেসড এরিয়া বা অবনমিত অংশগুলোতে কি হয়, পরবর্তীতে প্রচুর বৃষ্টি হয়। আমরা জানি যে প্রায় 1000 বছরেরও বেশি সময় ধরে আমাদের গোটা পৃথিবীতে কি হয়েছিল, বৃষ্টিপাত হয়েছিল। বৃষ্টিপাতের ফলে যে বৃষ্টি পৃথিবীতে পড়েছিল, সেই বৃষ্টির ফলে যে ডিপ্রেসড এরিয়া সেগুলো সমুদ্রে পরিণত হয়, রাইট। ডিপ্রেসড এরিয়াগুলো সমুদ্রে পরিণত হলো এবং উঁচু যে স্থানগুলো ছিল সেগুলো আমাদের মহাদেশে পরিণত হলো। তাহলে এইভাবে আমাদের মহাদেশ এবং মহাসাগরের উৎপত্তি হয়েছিল। এখানে দেখো টাইটেলে কী রয়েছে, ফরমেশন অফ ওশিয়ান অ্যান্ড কন্টিনেন্ট। ওশিয়ান মিন্স মহাসাগর এবং মহাদেশ, ওকে, কন্টিনেন্ট মিন্স মহাদেশ। তাহলে এইভাবে আমাদের ওশিয়ান অ্যান্ড কন্টিনেন্ট তো উৎপন্ন হলো, রাইট। এইভাবে আমাদের মহাদেশ এবং মহাসাগর তো উৎপন্ন হলো। দেখো আজকে যদি আমরা পিকচারটা দেখি, প্রেজেন্ট ডে বা আজকের দিনে আমাদের ওয়ার্ল্ড ম্যাপটি যেটা রয়েছে, সেখানে 7টি মহাদেশ রয়েছে। কয়টি মহাদেশ রয়েছে? 7টি মহাদেশ এবং 5টি মহাসাগর রয়েছে। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, নর্থ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া অ্যান্ড অ্যান্টার্কটিকা, এই 7টি মহাদেশ রয়েছে এবং 5টি মহাসাগর রয়েছে, রাইট। এইবার আমি যদি বলি যে এতদূর পর্যন্ত তো ঠিক ছিল যে আমাদের পৃথিবীর 7টি মহাদেশ, 5টি মহাসাগর, কিন্তু 1908 সালে একটা ঘটনা ঘটে। 1908 সালে একটি ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? অর্থাৎ 1908 সালের আগে যত মানুষ ছিল সবাই ভাবতো যে পৃথিবীর জন্মের কাল থেকেই আমাদের পৃথিবীতে 7টি মহাদেশ এবং 5টি মহাসাগর আছে। পৃথিবীর জন্মের পর থেকে আমরা এটা জানতাম। কিন্তু 1908 সালে এমন একটি তত্ত্ব নিয়ে আসলেন একজন ব্যক্তি, যার নাম ছিল এফ.বি. টেইলর। এফ.বি. টেইলর বলে একজন ব্যক্তি, তিনি একটি নতুন তত্ত্ব নিয়ে আসলেন, ওকে, যেখানে তিনি বলছেন যে পৃথিবী যখন উৎপত্তি হয় তখন পৃথিবীর কিন্তু আজকের দিনে যে 7টি মহাদেশ এবং 5টি মহাসাগর রয়েছে এগুলো ছিল না। আসলে যখন পৃথিবী উৎপত্তি হয় তখন 2টি মাত্র মহাদেশ ছিল বা 2টি কন্টিনেন্ট ছিল, ওকে। আর মাঝখানে যে মাঝখানের এরিয়াটা দেখছি, 2 মেরুবিন্দুতে 2টো ল্যান্ডমাস ছিল, যাকে আমরা মহাদেশ বলছি। আর মাঝখানে একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটা ছিল প্যান্থালাসা বলে মহাসাগর। অর্থাৎ একটি মাত্র কি ছিল? একটি মাত্র মহাসাগর ছিল আর 2টি মহাদেশ ছিল। क्या बात हुई भाई? এতদিন আমরা জানতাম যে আমাদের পৃথিবীর 7টি মহাদেশ, 5টি মহাসাগর। এবার এফ.বি. টেইলর বলে একজন ব্যক্তি এসে বলছে না, পৃথিবীর জন্মের পরেই পৃথিবীতে আসলে এই 7টি মহাদেশ এবং 5টি মহাসাগর ছিল না। আসলে পৃথিবী যখন উৎপত্তি হয় তখন মাত্র 2টো মহাদেশ ছিল। আজব কথা, মেনে নিব? উনি বললেই আমরা মেনে নিব, তাই না? আপনি বললেন 2টি মহাসাগর, 2টি মহাদেশ আর 1টি মহাসাগর, প্রুফ করুন, রাইট। আসলে তিনি যে ধান্দা নিয়ে, বা যে ধান্দা বললে ভুল হবে, যে উদ্দেশ্যে তিনি এই প্যানজিয়া অ্যান্ড প্যান্থালাসা এই দুটো ল্যান্ডমাস এবং একটি তোমার হলো মহাসাগরের কথা বলেছেন, তার পিছনে তার একটি স্বার্থ ছিল বলতে পারি। কারণ তিনি তার একটা থিওরিকে এস্টাবলিশ করতে চেয়েছিলেন, তিনি একটা তত্ত্ব দিয়েছিলেন যেটাকে তিনি এস্টাবলিশ করতে চেয়েছিলেন। কি থিওরি এস্টাবলিশ করতে চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন যে টারশিয়ারি যুগ অর্থাৎ টারশিয়ারি পিরিয়ড, অর্থাৎ আজ থেকে প্রায়
2 থেকে 10 or 12 ভাবতে পারো, 2 থেকে 10 crore ইয়ার এগো, 2 থেকে বা 2 থেকে 10 কোটি বছর আগে আমাদের পৃথিবীতে যেসব বলতে পারো মাউন্টেন্সগুলো তৈরি হয়েছে, ভঙ্গিল পর্বতগুলো তৈরি হয়েছে, যেমন এর মধ্যে চলে আসছে আমাদের এখানে আসছে, দেখিয়ে দিই তোমাদের কোথায় কোন মাউন্টেন্সগুলো রয়েছে। এখানে আমাদের এইখানে আমাদের হিমালয়া রয়েছে, এখানে আমাদের রকি মাউন্টেন্স রয়েছে, এখানে অ্যাপেলেশিয়ান মাউন্টেন্স রয়েছে, এখানে আন্দিস মাউন্টেন রয়েছে, এখানে আলস মাউন্টেন রয়েছে। এই যে মাউন্টেনগুলো রয়েছে যাকে আমরা ভঙ্গিল পর্বত বলছি, এই ভঙ্গিল পর্বতগুলো কিভাবে সৃষ্টি হয়েছিল তার একটা থিওরি তিনি অ্যাকচুয়ালি দিয়েছিলেন কত সালে? 1908 সালে। যে থিওরিতে তিনি বলেছেন যে এই যে মাউন্টেন্সগুলো যেগুলো আমি এর আগে স্লাইডে দেখালাম তোমাদের, হিমালয়া, আলপস, আন্দিস, তোমাদের হলো অ্যাপেলেশিয়ান অ্যান্ড রকি মাউন্টেন, যেগুলোর বয়স আজ থেকে প্রায় 2 থেকে 10 কোটি বছর, অর্থাৎ ক্রিটিসিয়াস পিরিয়ডে এদের ফরমেশন স্টার্ট হয়ে যায়। কোন ইয়ারে? ক্রিটিসিয়াস পিরিয়ডে এই মাউন্টেন্সগুলো বা হিমালয়ের পর্বতের উৎপত্তি হতে শুরু হয়। তিনি যে থিওরিটি দিয়েছিলেন সেখানে তিনি দেখিয়েছিলেন যে একটা ল্যান্ডমাস, যেটাকে আমরা ইউরেশিয়া বলে থাকি, এই যে যেখানে তিনি দুটো ল্যান্ডমাসের কথা বলেছেন, একটা নাম দিয়েছিলেন ইউরেশিয়া এবং আরেকটি ল্যান্ডমাসের কথা তিনি বলেছিলেন সেটা হলো গন্ডোয়ানা, যেটি নর্দার্ন হেমিস্ফিয়ারে ছিল বা নর্দার্ন পোলে ছিল, গন্ডোয়ানা ল্যান্ড। ওকে, তাহলে তিনি এই দুটো ল্যান্ডমাসের কথা বলেছিলেন, একটা ইউরেশিয়া ল্যান্ডমাস, একটা গন্ডোয়ানা ল্যান্ডমাস। ওকে, তিনি বলেছেন এই যে ইউরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ড, এই দুটো ল্যান্ডমাস অ্যাকচুয়ালি পরবর্তীতে ফ্র্যাগমেন্টেড হয়ে যায় বা সেগ্রিগেট হয়ে যায়, ভেঙে টুকরো হয়ে যায়। এই ল্যান্ডমাসগুলো ভেঙে টুকরো হয়ে যায়, তারও দুটো রিজন বলেছিলেন, আমি যাচ্ছি। তিনি কিভাবে ব্যাখ্যা করেছিলেন যে যে ভঙ্গিল পর্বতগুলো উৎপত্তি হয়েছিল সেগুলোর ব্যাখ্যা তিনি কিভাবে দিয়েছিলেন? তিনি বলেছিলেন যে ইউরেশিয়া যেমন একটা ল্যান্ডমাস রয়েছে, এই ইউরেশিয়ায় আমরা যদি দেখি ইন্ডিয়ান কন্টিনেন্ট বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যাকে আমরা আজকে বলি, ইন্ডিয়া অ্যাকচুয়ালি একসময় সেপারেটেড একটা ল্যান্ডমাস ছিল বা মহাদেশ ছিল। এই মহাদেশ কি করছে? ধীরে ধীরে ড্রিফট করছে বা মুভ করছে। কার সঙ্গে গিয়ে ধাক্কা লাগছে? ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কা লাগছে। এবং এদের মাঝখানে থাকা যে 33 সি, এবং 33 সি এর মধ্যে থাকা যে পলি ছিল, এই 33 সি এর মধ্যে সেই পলিতে ভাঁজ পড়ে অ্যাকচুয়ালি আমাদের হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে। সিমিলারলি তিনি এই যে রকি মাউন্টেনের কথা যেখানে বলছিলাম, এই রকি মাউন্টেন ফরমেশনের কথা বলেছিলেন। তিনি বলেছেন যে অ্যাকচুয়ালি এই গোটা ল্যান্ডমাসগুলো যেগুলো রয়েছে, এই যে ইউরেশিয়া ভেঙে যায়, গন্ডোয়ানা ভেঙে যায়, এবং তাদের দু ধরনের মুভমেন্ট দেখতে পাওয়া যায়। একটা তো ইকুয়েটর ওয়ার্ড মুভমেন্ট, অর্থাৎ তোমাদের নিরক্ষরেখার দিকে মুভমেন্ট, যেটাকে আমরা মাঝ বরাবর রাখি, এই রেখাটাকে আমরা ইকুয়েটর বলি বা নিরক্ষরেখা বলি, রাইট? এই নিরক্ষরেখার দিকে এই দুটো ল্যান্ডমাসের কিন্তু মুভমেন্ট হয়, অর্থাৎ এটা নিরক্ষরেখার দিকে একে অপরের দিকে সরে আসে। এবং আরেকটা মুভমেন্ট এদের দেখতে পাওয়া যায় ল্যান্ডমাসগুলোর, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ড, অর্থাৎ পশ্চিম দিকে একটা মুভমেন্ট। তাহলে দুটো ফোর্স কাজ করেছিল। একটা তিনি বলেছিলেন ইকুয়েটর ওয়ার্ড যে মুভমেন্ট, তার কারণ বলেছিলেন যে গ্র্যাভিটেশনাল ইনস্টেবিলিটি, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স যেহেতু দেখতে পাচ্ছি যে পোলার রিজিয়নে বড় বড় ল্যান্ডমাসগুলো রয়েছে, মাঝখানে শুধু সমুদ্র পড়ে রয়েছে, তাই একটা পৃথিবীতে যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা যাকে আমরা বাংলাতে বলি মধ্যাকর্ষণ শক্তি, সেই মধ্যাকর্ষণ শক্তির মধ্যে আনস্টেবিলিটি তৈরি হয়েছিল বা ইনস্টেবিলিটি তৈরি হয়েছিল, যার কারণে কিন্তু এই ল্যান্ডমাসগুলো ধীরে ধীরে ইকুয়েটরের দিকে বা নিরক্ষরেখার দিকে মুভ করছিল। ওকে, এবং অন্যদিকে যেহেতু আমাদের সূর্য এবং চাঁদ রয়েছে, এই সূর্য এবং চাঁদেরও অ্যাট্রাকশনে বা আমরা টাইডাল বা জোয়ারি শক্তি বলি, এই জোয়ারি শক্তির কারণে এই ল্যান্ডমাসগুলো ধীরে ধীরে ওয়েস্টার্ন সাইডে বা পশ্চিম দিকে মুভ করতে শুরু করে। ওকে, দেখে নাও এখানে তিনি বলেছেন যে এখানে রকি মাউন্টেন তৈরি হয়েছে, সেটা আসলে যে নর্থ আমেরিকা মহাদেশ রয়েছে, সেই নর্থ আমেরিকা মহাদেশটি যেহেতু পশ্চিম দিকে সরে আসছিল, তাই তার এজে বা তার এজ বলতে আমরা বলছি তার বাউন্ডারিতে একটি মাউন্টেন তৈরি হয়েছে, যেটা হলো রকি মাউন্টেন। ঠিক তেমনই সাউথ আমেরিকার ওয়েস্টার্ন যে ডিরেকশন হয়েছে, যেহেতু আমরা বলছি যে প্রত্যেকটা ল্যান্ডমাস উপর থেকে গিয়ে বা প্রত্যেকটা ল্যান্ডমাস সেই পোলার রিজন থেকে
ওয়েস্টার্ন সাইডে মুভ করছিল, অর্থাৎ পশ্চিম দিকে মুভ করছিল, তাই এখানে কিন্তু আন্দিজ পর্বত সৃষ্টি করেছে। সাউথ আমেরিকায় আন্দিজ পর্বত সৃষ্টি করেছে, এখানে নর্থ আমেরিকায় আটলান্টিক পর্বত এখানে রকি মাউন্টেন তৈরি করেছে। ঠিক তেমনই যেহেতু ইকুয়েটর ওয়ার্ড মুভমেন্ট করছিল আমাদের যে ইন্ডিয়ান কন্টিনেন্ট, ভারতীয় কন্টিনেন্টের যে উপরের দিকে বা ইকুয়েটরের দিকে মুভমেন্ট হচ্ছিল, যার কারণে ইউরেশিয়া আর ইন্ডিয়ান কন্টিনেন্টের যে কম্প্রেশনাল ফোর্স বা সংনমন বল, তার ফলে এখানে আমাদের হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে। ওকে, এইভাবে তিনি কিন্তু ব্যাখ্যা করছেন যে টারশিয়ারি মাউন্টেন্সগুলো কিভাবে উৎপত্তি হয়েছিল। তার কারণে তিনি বলছিলেন যে অ্যাকচুয়ালি আমাদের পৃথিবী যখন উৎপত্তি হয় তখন আমাদের পৃথিবী এরকম কিন্তু 7টি মহাদেশ নিয়ে জন্ম হয়নি এবং 5টি মহাসাগর নিয়ে জন্ম হয়নি। আসলে পৃথিবী যখন জন্ম হয় তার মাত্র 2টো ল্যান্ডমাস ছিল, যেখানে দেখিয়েছি আমি, একটা একটা ইউরেশিয়া, একটা গন্ডোয়ানা ল্যান্ড, এবং মাঝখানে ছিল প্যান্থালাসা। ওকে, এটা ছিল আমাদের এফবি টেইলরের মতবাদ। তিনি এরকম ধরনের একটা পৃথিবীর আন্দাজা দিয়েছিলেন। পৃথিবীর সৃষ্টির পরে যে কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ানের যে ডিস্ট্রিবিউশন বা মহাদেশ এবং মহাসাগরের অবস্থান তিনি এইভাবে দেখিয়েছিলেন। ওকে, অন্যদিকে এফবি টেইলর বলে একজন ব্যক্তি ছিলেন, এফবি টেইলর কথা বললাম আমি, এখানে লথিয়ান গ্রিন বলে একজন ব্যক্তি ছিলেন। লথিয়ান গ্রিনের মতে কি বলছেন তিনি, যে আসলে পৃথিবী যখন উৎপত্তি হয় তার শেপটা এরকম রাউন্ড শেপ ছিলই না। আরেকজন ব্যক্তি তিনি এসে আরেকটা তথ্য দিচ্ছেন যে আমাদের এই যে পৃথিবী তার রাউন্ড শেপ ছিলই না, সেটা নাকি এরকম দেখতে পাচ্ছ 3 কোণা একটা পিরামিড টাইপের শেপ ছিল, একটা শেপ ছিল আমাদের পৃথিবীর। ওকে, এবং এই পিরামিডটির মধ্যে দেখতে পাচ্ছ যেসব এপেক্স রয়েছে, যাকে আমরা বলি বা যাকে বাংলাতে আমরা বলি কোণ, যে কোণগুলো রয়েছে সেই কোণে মহাদেশগুলো অবস্থান করত। এখানে একটি কোণ, এখানে একটি কোণ, এখানে একটি কোণ রয়েছে, এবং শেষে নিচের দিকে আরও একটি কোণ রয়েছে। দেখো, তাহলে তিনি বলছেন যে মাঝখানে যে কোণটি দেখতে পাচ্ছি আমরা, এই মাঝখানে কোণটি আসলে ছিল ইউরোপ মহাদেশ। ওকে, মাঝখানে কোণটি হলো আমাদের ইউরোপ মহাদেশ, এটি হলো ইউরোপ মহাদেশ। এবার ইউরোপের পশ্চিম দিকে কে রয়েছে? নর্থ আমেরিকা, এটাকে আমেরিকা মহাদেশ বলেছে। এবার ইউরোপের পূর্ব দিকে কে আছে? এশিয়া মহাদেশ। অর্থাৎ প্রত্যেকটা যে কোণ, যে উঁচু অংশগুলো ছিল পিরামিডকে তোমরা ইমাজিন করো, পিরামিডের যে 4টে কোণ রয়েছে, যদিও ওটা পিরামিডের শেপ নয়, পিরামিডে আরও এদিকে একটা কোণ থাকে বা 4টা সাইড থাকে তার। তো এই কোণগুলোকে তিনি কী হিসাবে কনসিডার করেছেন? উঁচু অঞ্চল। অর্থাৎ উঁচু অঞ্চলে কি থাকবে? জল যারা মগ্ন হবে না, সেই অঞ্চলগুলো কন্টিনেন্ট হিসেবে বা মহাদেশ হিসেবে তিনি বিবেচনা করছেন। আবার দেখো আমাদের নিচে, অর্থাৎ আমাদের পৃথিবীর সাউদার্ন যে পোল রয়েছে বা দক্ষিণ মেরু, সেখানে একটা মহাদেশ রয়েছে, সেটা হলো আন্টার্কটিকা। এখানে তিনি আন্টার্কটিকার কথা বলেছেন। তাহলে দেখো তার থিওরিও কিন্তু এমন নয় যে হেলায় ছেড়ে দেওয়া যাবে, মানে তিনি যে থিওরিটা দিয়েছেন সেখানেও কিন্তু কিছুটা হলেও সত্যতা আছে। এবং দেখো নিচে যে ডিপ্রেস পার্টগুলো আছে এই ত্রিভুজটার, এইখানে আছে আমাদের আর্কটিক সি, যাকে আমরা বলি সুমেরু কি বলি এটাকে, সুমেরু মহাসাগর। এদিকে ইউরোপের এই দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, এবং ইউরোপের ডান দিকে রয়েছে আমাদের ইন্ডিয়ান ওশিয়ান বা ভারতীয় মহাসাগর, এবং শেষের পেছনের দিকটা যদি দেখি তাহলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কী রয়েছে? প্যাসিফিক ওশান। অর্থাৎ এই অঞ্চলটা, অর্থাৎ পিছনের সাইডটা, যে ব্যাক সাইডটা রয়েছে, এখানে রয়েছে প্রশান্ত মহাসাগর। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কন্টিনেন্টাল ড্রিফট থিওরি আমরা ডিরেক্ট গিয়ে বইয়ে পড়লে কি জানবো, যে কি একটা থিওরি এসে খামাগায় দিয়ে দিয়েছে আমাদের মাথায় প্রেশার দেওয়ার জন্য। আসলে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি দেওয়ার পেছনে তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের যে মহাদেশ এবং মহাসাগরগুলো রয়েছে তাদের ফরমেশন কিভাবে হয়েছে, তারা আগে কী অবস্থায় ছিল এবং এখন কি অবস্থায় রয়েছে, এবং ভবিষ্যতে কেমন তাদের পরিবর্তন আসতে পারে, সেটা নিয়ে একজন জিওগ্রাফি স্টুডেন্ট হিসেবে আমাদের কিন্তু সম্যক জ্ঞান থাকা দরকার। সেই কারণেই কিন্তু আমাদের সিলেবাসে এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বলে থিওরিটি দেওয়া রয়েছে। আচ্ছা, আমি যদি বলি টেট্রাহাইড্রাল থিওরি আমরা পড়লাম এখানে, বা এই ত্রিভুজের যে থিওরিটা সেটা পড়লাম, তার সঙ্গে আমরা বললাম যে এফবি টেইলরের যে কনসেপ্ট বা থিওরিটা দিয়েছিলেন সেটা আমরা এখানে জানলাম। আরও একটি থিওরি বেঁচে যায়, যেটা হলো
আলফ্রেড ওয়েগনার, অর্থাৎ কন্টিনেন্টাল ড্রিফট থিওরির মেইন প্রবক্তা যিনি, তিনি হলেন আলফ্রেড ওয়েগনার। আলফ্রেড ওয়েগনার অ্যাকচুয়ালি তিনি যে কনসেপ্টটা দেন, তার কনসেপ্ট অনুযায়ী বা তার ধারণা অনুযায়ী পৃথিবীতে যখন প্রথমবারের মতো সৃষ্টি হয়, সেখানে একটি মাত্র মহাদেশ ছিল যার নাম ছিল প্যানজিয়া, একটি মাত্র মহাদেশ এবং একটি মাত্র মহাসাগর, একটি মাত্র মহাসাগরের কথা তিনি বলেছেন। ওকে, একটি মহাদেশ, একটি মহাসাগর। যে মহাদেশটি ছিল সেটা দেখতে পাচ্ছ তোমরা, সবুজ আকারে সবুজ কালার দিয়ে দেখানো হয়েছে। এই মহাদেশটির নাম দেওয়া হয়েছে প্যানজিয়া, এবং তাকে ঘিরে যে বিস্তীর্ণ বৃহৎ আকৃতির যে মহাসাগরটি ছিল তার নাম হচ্ছে প্যানথালাসা, তার নাম ছিল প্যানথালাসা। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে অ্যাকচুয়ালি বিভিন্ন ভূগোলবিদ এসে পৃথিবীর যে আকৃতি বা পৃথিবীর যে মহাদেশ এবং মহাসাগরগুলির বিস্তৃততা বা তাদের অবস্থান সম্পর্কে বিভিন্ন মতবাদ দিয়ে গেছেন। ওকে, এবারে চলে আসি এই তত্ত্বটির বা যে কন্টিনেন্টাল ড্রিফট কথাটা বলছি, এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরিটির উৎপত্তি, অর্থাৎ কন্টিনেন্টাল ড্রিফট, এই যে কন্টিনেন্টগুলো যে মুভ করছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দেওয়া উচিত আমার, যে তিনি যে আলফ্রেড ওয়েগনার যে তত্ত্বটি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে আমাদের যে প্যানজিয়া ছিল, সেই প্যানজিয়া কিন্তু পরবর্তীতে ভেঙে টুকরো টুকরো হয়। অর্থাৎ যদি দেখি, আলফ্রেড ওয়েগনার কিন্তু আলটিমেটলি এফবি টেইলরের যে কনসেপ্টটা ছিল, যে দুটো ল্যান্ডমাস শুধু গোটা পৃথিবীতে ছিল, সেই থিওরিটিকে একটু মডিফিকেশন করেছেন। তার যে পদ্ধতি, যার যে মেকানিজমটা বলেছেন, কন্টিনেন্টগুলোকে ভেঙে যাওয়া থেকে শুরু করে তাদের মুভমেন্টের বা মহাদেশগুলো কীভাবে ভেঙে টুকরো টুকরো হয় এবং তারা কীভাবে একদিকে থেকে আরেকদিকে সরে যাচ্ছেন। ইনি যেমন বলেছেন ওয়েস্টার্ন ডিরেকশনে বা পশ্চিম দিকে এবং ইকুয়েটরের দিকে মুভ হচ্ছে ল্যান্ডমাসগুলো। এখানে দেখিয়েছি আমি কীভাবে ল্যান্ডমাসগুলো কী হচ্ছে ওয়েস্টার্ন ডিরেকশন এবং ইকুয়েটরের দিকে মুভ করছে। ঠিক তেমনই তিনিও কিন্তু বলেছেন যে এই একই পদ্ধতিতে আমাদের যে প্যানজিয়া ছিল সেটা ভেঙে টুকরো টুকরো হয় এবং আজকের দিনে যে 7টি মহাদেশ এবং 5টি মহাসাগর তৈরি হয়। ওকে, তো দেখে নিই মেইন প্রবক্তা। প্রথমে বলেছি যে এই থিওরির মেইন প্রবক্তা হলেন আমাদের আলফ্রেড ওয়েগনার, এবং এইটাই তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে, অর্থাৎ একে নিয়ে আমাদেরকে বিস্তারিতভাবে জানতে হবে। কিন্তু তার আগে এই থিওরির ইভলিউশন জানা দরকার, যে এই থিওরি প্রথমে কে দিলেন বা এই কনসেপ্টটা প্রথমে কে আনলেন, যে পৃথিবী আসলে এক জায়গায় ছিল এক সময়, পৃথিবীর সমস্ত মহাদেশগুলি। তাহলে প্রথমে যে যিনি দিয়েছেন তার নাম হচ্ছে আব্রাহাম অর্টেলিয়াস বলে, তিনি একজন ফ্লেমিশ কার্টোগ্রাফার ছিলেন। কার্টোগ্রাফার কাকে বলা হয়? যারা ম্যাপ তৈরি করে। দেখতে পাচ্ছ তিনি একটা ম্যাপ তৈরি করেছেন, যেখানে তিনি প্রথমবারের মতো দেখিয়েছিলেন যে আফ্রিকা যে রয়েছে, আফ্রিকার যে কোস্টাল লাইন বা ওয়েস্টার্ন বা বলতে পারি যে পশ্চিমের যে কোস্টটি রয়েছে বা উপকূল রয়েছে, তা সাউথ আমেরিকার যে উপকূল রেখা রয়েছে তার সঙ্গে কিন্তু খাপে খাপ মিলে যায়। অর্থাৎ একটা পাজেল, বাচ্চারা যেমন পাজেল খেলে একটা খাপের সঙ্গে আরেকটা খাপ মেলাতে হয়, ঠিক তেমন আমরা যদি মিলিয়ে দিই দুটো কিন্তু মিলে যাবে। আফ্রিকা এবং সাউথ আমেরিকা যদি আমরা একই সঙ্গে এদেরকে অ্যাডজাস্ট করি কোনোভাবে, তাহলে কিন্তু এরা অ্যাডজাস্ট হয়ে যাবে। তিনি এটাই বলছেন যে নিশ্চয়ই এই সাউথ আমেরিকা এবং আফ্রিকা কোনো এক সময় একসঙ্গে অবস্থান করেছিল। কারণ তিনি কিন্তু যে ধারণাটি বা যে কথাটি বলেছিলেন সেটাই টোটালটাই অবজারভেশন বেস, অর্থাৎ ম্যাপ দেখেই তিনি শুধু বলেছিলেন, এর পেছনে কোনো সত্যতা কিন্তু ছিল না। তিনি বলছেন কি যে হয়তো আর্থকুয়েক বা ভূমিকম্প বা ফ্লাডের কারণে এরা দুজন থেকে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বা সেপারেটেড হয়ে গেছে। ওকে, তিনি 1596 সালে প্রথমবারের জন্যই বলেন যে আসলে কন্টিনেন্টগুলো হয়তো বা একসঙ্গে ছিল এবং তারা ধীরে ধীরে সেপারেটেড হয়ে যাচ্ছে। এই কথাটা প্রথম কে বলেছিলেন? আব্রাহাম অর্টেলিয়াস। যদিও তার কথার কোনো প্রমাণ তিনি দেননি, তার একটা জাস্ট অবজারভেশনাল ভ্যালুর উপরে বা বলতে পারি তার নিজে আঁকা ছবির উপরে ভিত্তি করে তিনি এটা কথা বলেছিলেন। অন্যদিকে অ্যান্টনি সিনিডার বলে যে ব্যক্তি ছিলেন, তিনি প্রথমবারের জন্য এই ড্রিফট কথাটা ইউজ করেছেন, DRIFT, ড্রিফট বা সঞ্চালন বা সরে যাওয়া। এই মহাদেশগুলো যে সরে যাচ্ছে, এই ড্রিফট কথাটা কিন্তু তিনি প্রথমবারের জন্য ব্যবহার করলেন কত সালে? 1858 সালে। 1858-এ তিনি বললেন যে আসলে কিসের উপর ভিত্তি করে তিনি বলেন, তিনিও কিন্তু এই ছবি দেখেই বা ম্যাপ দেখেই বলেছিলেন। না শুধু ছবি দেখে নয়, তিনি আরও একটা জিনিস দেখেছিলেন এখানে, এত ছবি দেখে বলেছিলেন। অ্যান্টনি সিনিডার বললেন যে ইউরোপের যে কোল ফিল্ডগুলো আছে এবং
নর্থ আমেরিকার যে কোল ফিল্ডগুলো রয়েছে যেগুলো কার্বনিফেরাস পিরিয়ডে তৈরি হয়েছে, তোমরা নিশ্চয়ই পড়েছো ক্লাস 11-এ বিভিন্ন যে জিওলজিক্যাল টাইমগুলো রয়েছে, এই কার্বনিফেরাস পিরিয়ডে তৈরি হওয়া কোল বা কয়লার খনিগুলোর মধ্যে তিনি বিশেষ মিল পান, তাদের রং, তাদের টাইপ, ঠিক আছে, তাদের ফরমেশন, তাদের গভীরতা, এগুলোর মধ্যে যখন তিনি মিল পান তিনি বলেন যে নিশ্চয়ই এরা একসময় একসঙ্গে অবস্থান করতো, এই কোল ফিল্ডগুলো নিশ্চয়ই একসময় একটাই কোলফিল্ড ছিল এবং এরা সেপারেটেড হয়ে গেছে। সে কারণে তিনিও কিন্তু বলেন যে অ্যাকচুয়ালি কন্টিনেন্ট বা এই মহাদেশগুলো হয়তো বা ড্রিফটেড হয়ে যাচ্ছে বা সরে যাচ্ছে, এবং প্রথমবারের জন্য তিনি এই ড্রিফট কথাটা ব্যবহার করেন, ওকে, ইন 1858। তারপরে চলে আসি আমরা এফবি টেইলরের কথা আমি বলেছিলাম, যিনি 1908 সালে তার যে থিওরি যে পৃথিবীতে যে বিভিন্ন বলতে পারো ভঙ্গিল পর্বতগুলো কীভাবে তৈরি হয়েছে তার ব্যাখ্যা তিনি দিয়েছিলেন। সেই ব্যাখ্যা দিতে গিয়ে তিনি কন্টিনেন্টাল ড্রিফটের ধারণার সাহায্য নিয়েছেন। যদি দেখি তার থিওরিটা কিন্তু বাস্তবতা রয়েছে, এবং যখন প্লেট টেকটনিক থিওরি আসলো তারা সত্যিই দেখলো যে এই অ্যাকচুয়ালি এই কন্টিনেন্টগুলো মুভ করছে বলেই পরবর্তীতে গিয়ে এখানে কী তৈরি হয়েছে, বিভিন্ন টারশিয়ারি যে মাউন্টেন রয়েছে বা টারশিয়ারি যুগে তৈরি হওয়া যে পর্বত রয়েছে সেগুলো তৈরি হয়েছে এই কন্টিনেন্টগুলো মুভ করছে বলেই, বা এই প্লেটগুলোকে, এই এক একটা কন্টিনেন্ট তো এক একটা প্লেট, এই প্লেটগুলো মুভ করছে বলেই এই মাউন্টেন্স যে রয়েছে, ভঙ্গিল পর্বতগুলো রয়েছে সেগুলো কিন্তু তৈরি হয়েছে, ওকে। এবং ফাইনালি গিয়ে দেখো আমাদের আলফ্রেড ওয়েগনার তিনি প্রথমবারের জন্য এসে এই যে থিওরিটা আলফ্রেড এফবি টেইলরের যে থিওরিটা বলছে যে কন্টিনেন্টগুলো ড্রিপ করছে বলে এই পর্বতগুলো সৃষ্টি হয়েছে, তার সপক্ষে বিভিন্ন এভিডেন্স দেখান বা প্রমাণ দেন। প্রথমবারের জন্য তিনি প্রমাণ দেন যে হ্যাঁ সত্যি এই ল্যান্ডমার্কগুলো একসঙ্গে এক সময় ছিল এবং এরা এখন সেপারেটেড হয়ে গেছে, ওকে। কে প্রথম প্রমাণ দিচ্ছেন? আলফ্রেড ওয়েগনার। তাই এই যে কন্টিনেন্টাল ড্রিপ থিওরি বলছি বা মহাসঞ্চালন তত্ত্ব, তার প্রবক্তা বলা হয় মূলত আলফ্রেড ওয়েগনারকে, ওকে। তিনি তার যে তত্ত্বটি দিয়েছেন সেটা 1914-এ দিয়েছেন, অর্থাৎ 1914 সালে তিনি তার এই তত্ত্বটি দিয়েছেন, ওকে। তিনি তার এই তত্ত্বটি একটা বইয়ে পাবলিশ করেন যেটার নাম ছিল ডাই স্ট্রেঞ্জার কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ান, যেটার অর্থ হলো গিয়ে তোমাদের যে দি অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ান। এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমরা অবশ্যই আলোচনা করব, ওকে। কন্টিনেন্টাল ডিপ থিওরি আমরা এখনও ঢুকিনি, এটা ইনিশিয়াল পার্ট ছিল কন্টিনেন্টাল ডিপ থিওরির। এটা তুমি যদি বুঝে যাও, অর্থাৎ পৃথিবীর উৎপত্তি কীভাবে হলো, পৃথিবীর উৎপত্তির সঙ্গে সঙ্গে আমরা আগে যে ভুল ধারণা ছিল যে পৃথিবী অ্যাকচুয়ালি 7টি মহাদেশ এবং 5টি মহাসাগর, প্রথম থেকেই পৃথিবীর উৎপত্তির পর থেকেই এই 7টি মহাদেশ এবং 5টি মহাসাগর ছিল, সেটা ভুল ধারণা ছিল। এসে কে প্রমাণ করছেন? আলটিমেটলি গিয়ে এই আলফ্রেড ওয়েগনার প্রমাণ করছেন। এই প্রমাণটা আমরা দেখব কী কী বিষয়ের সাপেক্ষে তিনি প্রমাণ দিয়েছেন এবং কোন কোন ফোর্স অ্যাকচুয়ালি এই কন্টিনেন্ট ডিপ করার জন্য কাজে লাগছে, বা কোন কোন ফোর্স এই কন্টিনেন্টকে বা এই মহাদেশগুলোকে ড্রিপ করছে, মুভ করাচ্ছে, সেটা আমরা এখানে জানবো, ওকে। আরও একটা কথা বলে রাখি, তোমরা নিশ্চয়ই এর আগের সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে প্লেট টেকটনিক থিওরি পড়েছো। সেখানে বলে রাখি প্লেট টেকটনিক থিওরি যেটা দিয়েছে মর্গান অ্যান্ড উইলসন, তাদের থিওরিটা কিন্তু 1968-এ দিয়েছেন। আর ইনি এই আলফ্রেড ওয়েগনার যে থিওরিটা দিয়েছেন কন্টিনেন্টাল ডিপ থিওরি, সেটা কিন্তু 1912-এ দিচ্ছেন। তো অবশ্যই ভাবতে হবে সেই সময় কিন্তু প্লেট টেকটনিক থিওরি আসেনি, অর্থাৎ প্লেটগুলো যে মুভ করছে সেই জিনিসটা আমরা জানতাম না আগে। ইনার থিওরির উপর ভিত্তি করে হ্যারি হ্যাস 1960 সালে কার থিওরির উপর ভিত্তি করে এই কন্টিনেন্টাল ডিপ থিওরি অফ ওয়েগনার, আলফ্রেড ওয়েগনারের যে কন্টিনেন্টাল ডিপ থিওরি, এর উপর ভিত্তি করেই হ্যারি হেস প্রথমবারে বলেন যে আসলে এই মহাদেশগুলো এক একটা প্লেট হিসাবে কাজ করছে, মানে এর প্লেটের মুভমেন্টের ফলে বিভিন্ন মহাদেশগুলোর ড্রিফটিং হচ্ছে এবং টারশিয়ারি যে মাউন্টেনগুলোর কথা বলছি সেই মাউন্টেনগুলো তৈরি হয়েছে। তো অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লাগে পরের ভিডিওর জন্য তোমাদের অপেক্ষা করতে হবে, কারণ সেই ভিডিওটিতে আমরা ইন ডিটেলসে আলোচনা করব কন্টিনেন্টাল ডিপ থিওরিকে, ওকে। থ্যাংক ইউ।